বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, আমরা তোমরা জানো পদার্থবিজ্ঞান সাবজেক্টের আমি তরঙ্গ শব্দ সপ্তম অধ্যায় পড়াচ্ছিলাম। অনেক দূর এগিয়ে গেছি, চ্যাপ্টার শেষ করে দিয়েছি। গত ক্লাসে একটা সৃজনশীল আলোচনা করেছিলাম, সমাধান সম্পূর্ণ আমি করে দিয়েছি। আজকেও আমি আরেকটা গুরুত্বপূর্ণ ধাঁচের সৃজনশীল তোমাদের সামনে নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। আজকেও আজকে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আশা করব তোমরা যারা এখনো লাইভ ক্লাসে যুক্ত হও নাই, আশা করবো তারা দ্রুত সময়ে লাইভ ক্লাসের মধ্যে যুক্ত হয়ে যাওয়া। আমরা এখনই এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ, একটা বড় একটা সৃজনশীল প্রশ্ন লেখা আছে, উদ্দীপক সহ সৃজনশীল প্রশ্ন লেখা আছে। আমরা সেটা নিয়ে আলোচনা শুরু করব। হ্যাঁ, তো যারা এখনো যুক্ত হতে পারো নাই তাদেরকে বলবো তারা দ্রুত সময়ে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, আমি এই যে দুইটা দৃশ্যকল্প দিয়েছি। একটা দৃশ্যকল্প এটা, একটা দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। আমি একটু পড়ছি উদ্দীপকগুলো, তোমরা শোনার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যেহেতু এখানে লেখাই আছে, তোমরা ইচ্ছা করলে বুঝতে পারবে, নিজেরা পড়ে নিতে পারবেন। একটি শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড এবং শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য 0.7 মিটার। তাহলে একটা শব্দের বেগ দেয়া আছে এবং তার তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, ঠিক আছে? এটা হলো একটা উদ্দীপক। 2 নম্বর উদ্দীপকে বলা হয়েছে একটি পানিপূর্ণ লোহার নলের দৈর্ঘ্য 513 মিটার। পানি ও লোহায় শব্দের বেগ যথাক্রমে 1440 মিটার পার সেকেন্ড এবং 5130 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের উদ্দীপক। তাহলে আমাদের প্রথম উদ্দীপক কি বলছে? একটি শব্দের বেগ দেয়া আছে এবং সেই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে। এটা 1 নম্বর উদ্দীপক বা দৃশ্যকল্প 1। 2 নম্বর দৃশ্যকল্পে বলা হয়েছে যে একটি পানিপূর্ণ লোহার নলের দৈর্ঘ্য 513 মিটার আর পানি ও লোহায় শব্দের বেগ যথাক্রমে 1440 মিটার পার সেকেন্ড এবং 5130 মিটার পার সেকেন্ড। দুই মাধ্যমে পানিতে ও লোহায় শব্দের বেগ দেয়া আছে, ঠিক আছে? এখন আমাদেরকে গ নম্বরে বলছে যে 1 নং হতে দৃশ্যকল্প 1 হতে পর্যায়কাল নির্ণয় করো। দৃশ্যকল্পে 1 এর মধ্যে যে শব্দটার কথা বলা হয়েছে ওই শব্দটার পর্যায়কাল আমাদের নির্ণয় করতে হবে। এটা হলো গ নম্বর প্রশ্নের কাজ। ঘ নম্বর প্রশ্নের কাজ বলা হয়েছে যে 2 এর নলটি, এই যে 2 এর একটা নলের কথা বলা হয়েছিল, 2 এর নলটির কোন প্রান্তে একবার আঘাত করলে এর অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণ বিশ্লেষণ করো, ঠিক আছে? 2 নম্বরে যে একটা নলের কথা বলা হয়েছে, পানিপূর্ণ নলের কথা বলা হয়েছে, ওই নলটির এক প্রান্তে যদি একবার আঘাত করা হয় সেক্ষেত্রে নাকি এটার অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনা যায়। সেই কারণটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা প্রশ্ন এবং উদ্দীপক দুটোই বুঝে নিয়েছো, ঠিক আছে? আমাদের এখানে কাজ হলো যে 1 নং হতে পর্যায়কাল নির্ণয় করব। এই যে 1 নং যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা 1 নং এ যে শব্দ তরঙ্গ বা শব্দটার কথা বলা হয়েছে সেই শব্দ তরঙ্গের আমরা পর্যায়কাল নির্ণয় করব, ঠিক আছে? আর 2 নম্বরে তো একটা কারণ বিশ্লেষণ করতে হবে। এই যে এখানে যে পানিপূর্ণ নলটা আছে, পানিপূর্ণ নলের এক প্রান্তে যদি আঘাত করা হয় সেটা অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনা যায়। সেই একাধিকবার কেন শব্দ শোনা যায় সেই কারণটা আমরা বিশ্লেষণ করব। তো ঠিক আছে, চলো আমরা শুরু করি, এই প্রশ্নটার সমাধান শুরু করি। এগুলা একটু মুছে ফেলতে হবে যেহেতু আমার এখানে জায়গা নাই। আমি এগুলো একটু মুছে ফেলি। হ্যাঁ, আমি এগুলো না মুছলে কাজ করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে গ নম্বরে বলছে যে 1 নম্বরে যে শব্দটা আছে সেটার পর্যায়কাল নির্ণয় করতে হবে।
কি নির্ণয় করতে হবে? পর্যায়কাল। তোমরা জানো পর্যায়কালকে টি দিয়ে প্রকাশ করা হয়, টি। ঠিক আছে, পর্যায়কাল মানে কি সেটা আশা করি তোমরা জানো। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল টি বলি। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা একটি পূর্ণ স্পন্দন বা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো পর্যায়কাল আমাদের বের করতে হবে কি? পর্যায়কাল টি বের করতে হবে। ঠিক আছে, খেয়াল করে বিষয়টা, টি বের করতে হবে। আবার আমরা জানি যে টি সমান 1/f, টি সমান 1/f। ঠিক আছে, তাহলে টি বের করার আমাদের পদ্ধতি বা সিস্টেম টেকনিক হবে যে এফ বের করা। সরাসরি টিটা আসলে বের করা যায় না, বের করা এখানে সুযোগ নাই, সেরকম তথ্য এখানে সন্নিবেশ করা হয় নাই। তাহলে আমাদের লাগবে এফ, কারণ টি সমান 1/f। আমরা যদি এফ বের করতে পারি তাহলে সহজেই আমরা টিটা বের করে ফেলতে পারবো, পর্যায়কাল টি বের করতে পারবো। আর এফ মানে কম্পাঙ্ক, তোমরা জানো। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা, এখানের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু তথ্যগুলো লিখি। এখানে কি কি তথ্য দেয়া আছে? শব্দের বেগ বি দেয়া আছে 315 মিটার পার সেকেন্ড। তারপর শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেয়া আছে 0.7 মিটার। ঠিক আছে, এই যে তথ্যগুলো দেয়া আছে আমরা জানি বি সমান এফ ল্যামডা, এটা আমরা জানি। ঠিক আছে, বি সমান এফ ল্যামডা এই সূত্র আশা করি তোমরা জানো, আমি চ্যাপ্টারটা পড়ানোর সময় ওটা আলোচনা করেছিলাম। তাইলে এখান থেকে আমরা যেহেতু বিও জানি ল্যামডাও জানি, এফটা বের করে নিতে পারবো। তাহলে এফটা বের করে নেই, আমরা কি লিখতে পারি? এফ সমান বি বাই ল্যামডা। তাহলে বি এর মান হলো যে 350। ঠিক আছে, তারপর ল্যামডার মান হলো যে 0.7। এখন এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা এফ এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তোমরাও চেষ্টা করো, ভাগ 350 divided by 0.7 equal to 500। কত পাইলাম? 500 পাইলাম। ঠিক আছে, তাইলে এফ মানে হলো কম্পাঙ্ক, তোমরা জানো এটার কম্পাঙ্ক হলো যে 500 হার্টজ। তোমাদেরকে এও বলা হয়েছে যে কম্পাঙ্কের একটা হলো হার্টজ, যেটাকে এইচ জেড দিয়ে প্রকাশ করা হয়। এইচ বড় হাতের, জেড ছোট হাতের। কম্পাঙ্কের হলো হার্টজ। এক সময় একটা ছিল সাইকেল, সেই সাইকেল এখন আসলে তেমন ব্যবহার হয় না। এখন আধুনিক একক এবং এসআই একক হলো হার্টজ, যেটাকে আমরা এইচ জেড দিয়ে প্রকাশ করি কম্পাঙ্কের একক হিসেবে। এইচ বড় হাতের, জেড ছোট হাতের। তাহলে কম্পাঙ্ক এফ হলো 500 হার্টজ। এখন আমরা টি এর এই সূত্রে এফ এর মান বসাই দিলেই পর্যায়কাল পেয়ে যাব। আশা করি একটু সবাই বুঝতে পারছো, আমি একটু মুছে ফেলে দিছি। আচ্ছা, তাহলে সুতরাং পর্যায়কাল টি সমান 1/f। তাহলে এখন আমরা এফ এর মানটা বসাই দিই। এফ আমরা কত পাইছিলাম একটু আগে? 500 পাইছিলাম, 500। তাহলে এটাকে 1 দিয়ে ভাগ করি 500 কে, তাহলে আমরা পর্যায়কাল পেয়ে যাব। 1 divided by 500। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে দেখো, আমি পেলাম যে 0.002 সেকেন্ড। এটাই হলো পর্যায়কালের একক হলো সেকেন্ড। এটা আমরা লিখে দিই। সুতরাং পর্যায়কাল 0.002 সেকেন্ড, এটা অ্যান্সার।
আশা করি একটু সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আর সবাই বুঝতে পারছো তো? কমেন্টে আমাকে জানাও যে এখানে একটু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে কিনা বলো। আমি 10 সেকেন্ড টাইম দিলাম কমেন্ট লেখার জন্য। কমেন্টে কারো কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, থাকলেও লেখো, না থাকলেও লেখো। যদি বুঝতে পারো লেখো, আর না বুঝতে পারলেও লেখো। একটু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। এই অংশটা অনেকখানি সহজ, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো কমেন্টে আমার একটু জানাবা কারো যদি কোনো কোথাও সমস্যা থাকে, আর না থাকলেও জানাবা, থাকলেও জানাবা। একটু দ্রুত। সমস্যা নাই? এ পর্যন্ত কারো কোনো সমস্যা নাই না? আচ্ছা, এই অংশটা এমনিতে আসলে সহজ, একটু চেষ্টা করলে আমরা বুঝতে পারি, করতে পারি। তবে এখানে 2টা ধাপ আছে, বিষয়গুলো বোঝার মতো আছে। তাহলে আশা করি সবাই একটু ভালোভাবে বুঝতে পারছে, তাই না? বুঝতে কার কোনো সমস্যা নাই আছে? নাই? আচ্ছা, তাহলে আমরা যদি না থাকে আমরা পরের ধাপে যাই, ঘ নাম্বারে যাই। এটা আমি মুছে দেই। মুছে দিলে কিন্তু পরে বললে হবে না যে এখানে সমস্যা, কারণ এগুলো তখন আবার লিখতে হবে। তাহলে একটু সমস্যা নাই কেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো আমি মুছে দিই, কারণ এগুলো আর আমার দ্বিতীয় ধাপের প্রয়োজন হবে না। দ্বিতীয় ধাপের জন্য উদ্দীপক আরেকটা আছে, আরেকটা উদ্দীপকের কথা বলা হয়েছে। এগুলো একটাও লাগবে না কিছুই, এটাও আমি মুছে ফেলতে পারি। মানে ঘ নাম্বারে আমাদের উদ্দীপক হলো আরেকটা, ঠিক আছে? ওখানে একটা লোহার নলের কথা বলা হয়েছে। এই যে এরকম একটা লোহার নলের কথা বলা হয়েছে, মনে করো যে এরকম লোহার নল, ঠিক আছে? এটার ভিতরে কি আছে? পানি পূর্ণ আছে। এটার এ প্রান্তে মনে করো শব্দ করা হয়েছে, বি প্রান্তে কেউ কান পেতে শুনলো। দেখা গেছে নাকি বি প্রান্তে একটা শব্দ 2বার শোনা যায়, মানে 2-এর অধিকবার, সরি, একাধিকবার শোনা যায়। এ প্রান্তে যদি কেউ এখানের মধ্যে শব্দ করে বা আঘাত করে, নলের মধ্যে যদি শব্দ করে, নলের মধ্যে যদি আঘাত করে কোনো কিছু দিয়ে, তাহলে দেখা যায় এখানে যদি এদিক থেকে একাধিকবার শব্দ শোনা যায়, একাধিকবার শব্দ শোনা যায়। এখন সেই কারণটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমাদেরকে তথ্য হিসেবে দিয়েছে যে পানিতে শব্দের বেগ হলো 1440 মিটার পার সেকেন্ড। তারপরে লোহায় ধরলাম যে বিএল 5130, এবং এই পাইপটার দৈর্ঘ্য হলো যে 513 মিটার। উদ্দীপক কিন্তু চিত্র ছিল না, চিত্রটা আমি আঁকলাম তোমাদের বোঝার সুবিধার্থে। উদ্দীপকের বর্ণনা দিয়ে দিছে, ওরা কোনো চিত্র কথা বলে নাই, চিত্র দেয় নাই, চিত্র কথা বলেও নাই। হ্যাঁ, বলছে যে 513 মিটার একটি দৈর্ঘ্যের এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে আঘাত করা হয়, মানে আঘাত করলে ওইটা ওই যে একাধিকবার শব্দ শোনা যায়। যেখানে পানিতে শব্দের বেগ বলে দিচ্ছে 1440 মিটার পার সেকেন্ড, এবং লোহায় শব্দের বেগ বলে দিচ্ছে যে 5130 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে বলে দিল যে এই যে এক প্রান্তে পাইপটার পানিপূর্ণ নলটার এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে শব্দ একাধিকবার কেন শোনা যায়? পানিপূর্ণ নলটার এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার কেন শব্দ শোনা যায়, সেই কারণটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? আসলে এটা আমরা সহজভাবে বুঝতে পারি কেন একাধিকবার শব্দ শোনা যায়। আসলে এখানের মধ্যে পানিতে শব্দের বেগ হলো 1440 মিটার পার সেকেন্ড, আর লোহায় হলো যে 5130 মিটার পার সেকেন্ড। এটা হলো যে একাধিকবার শব্দ শোনার কারণ অনেকে চিন্তা করতেছে আবার প্রতিধ্বনি। এই অঙ্কটা আমি অনেককে যখন দিয়েছি করতে, অন্য স্টুডেন্টদেরকে, ওরা প্রতিধ্বনি চিন্তা করে নিয়েছে। এখানে আসলে প্রতিধ্বনি কোনো ব্যাপার নাই, এখানে প্রতিধ্বনি শোনা যায় নাই। প্রতিধ্বনি শুনতে হলে
প্রতিধ্বনি ব্যাপার আসতে হলে প্রতিফলক দেয়াল লাগবে, প্রতিফলক দেয়াল লাগবে, উৎস এবং শ্রোতার মধ্যে দূরত্বের ব্যাপার স্যাপার থাকবে। এখানে এরকম কিছু হয় নাই, হ্যাঁ, বা এরকম কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। প্রতিফলক দেয়াল লাগবে, প্রতিফলক দেয়াল তো নাই এখানে, ঠিক আছে। এখানে আঘাত করা হয়েছে, পাশে একাধিকবার শব্দ শোনা গেছে, এতটুকুই। এখানে কোনো প্রতিধ্বনি ব্যাপার নাই, কিন্তু আমি ছাত্রদেরকে যখন দিয়েছি তারা প্রতিধ্বনি হিসাবে করে নিয়ে অঙ্কটা করার চেষ্টা করেছে, যেটা সম্পূর্ণরূপে ভুল। তো এখানে তোমরা এখানে বিভ্রান্ত হবে না যে এখানে মধ্যে আসলে প্রতিধ্বনি কোনো ব্যাপার নাই। এখানে নলের প্রান্তে আঘাত করা হয়েছে, বি প্রান্তে একাধিকবার শব্দ শোনা গেছে, এটা একটা সিম্পল ঘটনা। এখানে শব্দ বললে এখানে শোনা যেতেই পারে, সেটার জন্য প্রতিধ্বনি কোনো ব্যাপার নাই। প্রতিধ্বনি হইতে হলে কি লাগবে? শব্দ হইতে হবে, সামনে দেয়াল থাকতে হবে, প্রতিফলক দেয়াল থাকতে হবে, কিন্তু এখানে তো দেয়ালের কোনো ব্যাপার স্যাপার নাই। তাহলে এটা এখানে প্রতিধ্বনির কোনো ব্যাপার নাই। আমরা এটা সহজ সরল সিম্পল হিসাব নিকাশ করে করতে পারি। আমরা আগে দেখি যে এখান থেকে শব্দ করলে নলের এই প্রান্তে আসতে কতক্ষণ সময় লাগে, ঠিক আছে। সেই বিষয়টা আমরা একটু হিসেব করি। পানি দিয়ে শব্দ যেতে এখানে কত সময় লাগবে? পানির মাধ্যমে, ঠিক আছে, এখান থেকে এখানে যেতে শব্দ কত সময় লাগে? তো আমরা জানি যে এস সমান বিটি, সেটা আমরা জানি। এস সমান কি? বিটি। তো সরণ এস সমান হলো বিটি। তাহলে খেয়াল করো, সরণটাকে আমরা এখানে ডি দিলাম, ডিস্টেন্স, হ্যাঁ। তাহলে পানিতে যেহেতু আমরা পানি দিয়ে হিসাব করবো বি ডাব্লিউ টি, এই যেটা আমরা জানি, সরণ ডি সমান বি ডাব্লিউ টি, ঠিক আছে। তো আমরা তো আসলে টি বাই করব, আমরা তো আসলে টিটা বাই করতে চাই। আচ্ছা, এটাকে ডাব্লিউ টি, পানির মাধ্যমে কত সময় লাগে? পানির মধ্যে এটাকে টি ডাব্লিউ, এটাকেও টি ডাব্লিউ দিয়ে দিই। তাহলে এই হিসাবগুলো করি আমরা আসলে এখান থেকে এখানে যেতে শব্দের কত সময় লাগে সেটা বের করব, কারণ আমাদের কাছে যাবতীয় তথ্য আছে। সরণ বা অতিক্রান্ত দূরত্ব হলো এই যে নলের দৈর্ঘ্য, নলের প্রান্ত থেকে এই প্রান্তে যাবে শব্দটা, নলের এই প্রান্তে যদি আঘাত করা হয় এই প্রান্তে কেউ শুনবে, তাহলে আমরা সরণ বা অতিক্রান্ত দূরত্ব হলো যে ডি সমান 513 মিটার, ঠিক আছে। তারপরে পানিতে শব্দের বেগ বলে দেয়া আছে বিডব্লিউ 1440 মিটার পার সেকেন্ড। সময়, পানিতে কত সময় লাগে এখান থেকে এখানে যেতে? টি ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট, এটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। সুতরাং টি ডাব্লিউ সমান ডি ডিভাইড বাই বি ডাব্লিউ। ডি এর মান হলো যে 513, ডি এর মানটা কত? শব্দ কতটুকু যাবে? 513 মিটার যাবে নলের এই প্রান্ত থেকে। শব্দ তো আরো আসলে ওদিকে অনেক দূর চলে যাবে। আমাদের বিবেচনার হিসাব বা আমাদের বিবেচিত দৈর্ঘ্য হলো এখান থেকে এতটুকু পর্যন্ত। শব্দ তো আর এখানে গিয়ে থেমে যাবে না। বিডব্লিউ, এই যে পানিতে শব্দের বেগ 1440 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে এগুলো না লিখি, ভাগ করি। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তোমরা একটু ভাগ করো আমার সাথে, কত আসে। তাহলে পানি দিয়ে শব্দটা এখানে যখন নলের মধ্যে কোনো কিছু দিয়ে আঘাত করা হবে, পানির মাধ্যমে শব্দটা পানি দিয়ে এই প্রান্তে বি প্রান্তে আসতে কত সময় লাগে, আমরা একটু সেই টাইমটা বের করার চেষ্টা করছি। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে তোমরাও করো, দেখো কত আসে। আমার কাছে আসছে 0.356 0.35625 এত সেকেন্ড, বা 3 গুণ নিলেও হইতো, 3 গুণই নেই, এতগুলো না নিয়ে শুধু 3 গুণ নেই, এত সেকেন্ড। তো লম্বা বানায় লাভ নাই। তাহলে পানি দিয়ে শব্দ এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে সময় লাগে 0.35 সেকেন্ড। এবার হিসাব করবো যে
নলের মধ্য দিয়ে, নল মানে লোহার মাধ্যমে, নল বা লোহার মাধ্যমে, নল বা লোহার মাধ্যমে, লোহা মাধ্যমে, সেক্ষেত্রে কত সময় লাগে এটা একটু হিসাব করবো আমরা এখন, ঠিক আছে? তাহলে আসলে এদিকে তো আমার আসলে জায়গা নাই, আমি একটু এগুলো মুছে দেই। তাহলে আমরা তো পেয়ে গেলাম যে পানি দিয়ে, আমি এখানে একটু নোট নিয়ে রাখি বিষয়টা, পানি দিয়ে যেতে সময় লাগে যে এই প্রান্ত থেকে এই প্রান্তে 0.356 সেকেন্ড, 0.356 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে তারপর আসি আমরা এবার লোহা মাধ্যমে, লোহা মাধ্যমে কতক্ষণ সময় লাগে, তো এগুলা মুছে দেই, এগুলা দরকার হবে না। লোহা মাধ্যমে সব ঠিক থাকবে, এখানে শুধু কি হবে, এই যে লোহা হবে, হ্যাঁ এখানে আমরা এই যে বিএল লোহা, এল দিলাম লোহাটাকে, টিএল, ঠিক আছে? তাহলে টিএল সমান এখানে বিএল হবে। তাহলে মানগুলো বসাই দিয়ে এখানে মানগুলো চেঞ্জ করে নিতে হবে আমাদেরকে, এই জায়গায় চেঞ্জ করতে হবে। সরণ তো ঠিক আছে আসলে, হ্যাঁ লোহার ভিতর দিয়ে এতটুকু যাবে, শুধুমাত্র এই যে এখানে বিএল হবে, এখানে টিএল হবে, বিএল এই যে কত 5130, 5130 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা মানগুলো বসাই, ডি এর মান হলো 513, তারপরে বি এর মান হতে মানে লোহার মাধ্যমে শব্দের বেগ 5130। তাইলে আমরা সময়টা কত পাই, এটা একটু মুছে দেই, এটা দরকার নাই। লোহার মাধ্যমে, লোহার বা নল বা লোহা মাধ্যমে ভাগ করি, ভাগ করলেই পেয়ে যাবো আমরা, ভাগ করি 513। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে তোমরাও ভাগ করে দিয়ে কত আসে, হ্যাঁ বসে থাকলে হবে না, হাত পা গুটাই বসে থাকলে হবে না। 513 ডিভাইডেড বাই 5130, 0.1 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে পানির ভিতর দিয়ে, এই যে তরল পানির ভিতর দিয়ে শব্দ এই প্রান্ত থেকে এই প্রান্তে আঘাত করার ফলে যে শব্দ তৈরি হয়েছে, এই প্রান্তে আঘাত করার ফলে যে শব্দ তৈরি হয়েছে, সেই শব্দ তরল মাধ্যম অর্থাৎ পানি মাধ্যম দিয়ে বি প্রান্তে পৌঁছতে সময় লাগছে 0.35 সেকেন্ড। আবার একই শব্দ লোহা দিয়ে অর্থাৎ নলের ভিতর দিয়ে, নলের লোহা দিয়ে লোহা মাধ্যমে এই প্রান্তে যেতে সময় লাগছে মাত্র 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড লাগছে, ঠিক আছে? তাহলে আমরা একটু সময়ের পার্থক্যটা হিসাব করি, সময়ের পার্থক্য। তাহলে পানি দিয়ে গেল এত সেকেন্ড লাগলো, পানির ভিতর দিয়ে গেল, আর নলের লোহার ভিতর দিয়ে গেল এত সেকেন্ড, সুতরাং সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য, সময়ের পার্থক্যটা পানি দিয়ে গেছে বেশি সময় লাগছে, লোহা দিয়ে লোহা মাধ্যম দিয়ে গেছে কম সময় লাগছে। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করি 0.356 মাইনাস 0.1 সেকেন্ড, কত আসে বিয়োগ করে দেখি। 0.356 মাইনাস 0.1, 0.356 মাইনাস 0.1, তাহলে 0.256, 0.256 সময়ের পার্থক্য। খেয়াল করো বিষয়টা, খেয়াল করো। পানির মাধ্যম দিয়ে শব্দ
এ প্রান্ত থেকে বি প্রান্তে যেতে লাগছিল 0.35 সেকেন্ড। আবার একই শব্দ নলের লোহার ভিতর দিয়ে লোহা মাধ্যমে যেতে সময় লাগছিল 0.1 সেকেন্ড। ঠিক আছে, এখন তোমরা জানো নিশ্চয়ই দুইটা শব্দ আমাদের কানে যদি আসে, দুইটা শব্দ আমাদের কানে আসার যদি এরকম হয় যে এই একটা শব্দ শোনার যদি 0.1 সেকেন্ডের মধ্যে যদি আমাদের কানে চলে আসে, তাহলে একই ধরনের শব্দ দুইটা যদি 0.1 সেকেন্ডের মধ্যে চলে আসে, আমরা দুইটা শব্দকে আলাদাভাবে শুনতে পারবো না, পৃথক করতে পারবো না। ঠিক আছে, দুইটা শব্দ কি করতে পারবো না, আলাদাভাবে শুনতে পারবো না, পৃথক করতে পারবো না যদি দুইটা একই ধরনের শব্দ 0.1 সেকেন্ডের মধ্যেই চলে আসে। কারণ তোমরা জানো আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল হলো 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। আমরা কোনো শব্দ শোনার পর মস্তিষ্কে সেটা 0.1 সেকেন্ড পর্যন্ত সেটার রেশ, সেটার স্থায়িত্ব, সেটার অনুভূতি আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। ওই সময়ের মধ্যে যদি একই ধরনের আরেকটা শব্দ চলে আসে, আমরা দুইটা শব্দকে পৃথক করতে পারবো না, আলাদা করতে পারবো না। ঠিক আছে, তো সেজন্য একই ধরনের আরেকটা শব্দ যদি আমাদের শুনতেই হয়, তাইলে সেটা 0.1 সেকেন্ড পরে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম শব্দটা শোনার পর দ্বিতীয় শব্দটা শোনার জন্য অবশ্যই সময়ের পার্থক্য কমপক্ষে 0.1 সেকেন্ড হতে হবে। কমপক্ষে কত হতে হবে? 0.1 সেকেন্ড হতে হবে। তাইলে আমরা দুইটা শব্দকে আলাদা করে শুনতে পারবো। ঠিক আছে, তাহলে বিষয়টা কি বলছি, দুইটা একই ধরনের শব্দ যদি আমাদের ব্রেনে, আমাদের কানে 0.1 সেকেন্ডের মধ্যে চলে আসে, তাহলে আমরা দুইটা একই ধরনের শব্দকে আলাদাভাবে শুনতে পাবো না। সেজন্য আমাদের কি হতে হবে, একটা শব্দ শোনার পর একই ধরনের একটা শব্দ শুনতে হলে অবশ্যই পরের শব্দটা 0.1 সেকেন্ড পরে আসতে হবে। অর্থাৎ উভয় শব্দ আসার সময়ের পার্থক্য কমপক্ষে 0.1 সেকেন্ড হতে হবে। উভয় শব্দ আমাদের কানে আসার সময়ের পার্থক্য কমপক্ষে মিনিমাম 0.1 সেকেন্ড হতে হবে। হ্যাঁ, তো 0.1 সেকেন্ড পরে আসলে আমরা শব্দটা শুনতে পারবো, আলাদাভাবে পৃথকভাবে শুনতে পারবো, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। দেখো, এই দুইটা শব্দ, প্রথম শব্দটা আসছিল যে প্রথমে আসছিল লোহা দিয়ে 0.1 সেকেন্ড পরে। হ্যাঁ, এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে সময় লাগছে 0.1 সেকেন্ড। আর পানির মাধ্যম দিয়ে শব্দটা প্রান্ত থেকে বি প্রান্তে যেতে সময় লাগছে 0.35 সেকেন্ড। হ্যাঁ, 0.35 সেকেন্ড। আমরা দেখলাম যে উভয় শব্দের মধ্যে দুইটা শব্দ যাওয়ার, এখান থেকে এখানে যাওয়ার, খেয়াল করো, এ প্রান্ত থেকে বি প্রান্তে যাওয়ার সময়ের পার্থক্যটা হলো যে 0.25 সেকেন্ড। 0.25 সেকেন্ড, যেটা খেয়াল করো বিষয়টা, যেটা 0.1 সেকেন্ড অপেক্ষা বেশি। আমরা বলেছিলাম যে দুইটা শব্দ আমরা আলাদাভাবে শুনতে পারবো যদি দুইটা শব্দের মধ্যে সময়ের পার্থক্য 0.1 কমপক্ষে 0.1 সেকেন্ড হয়। এর চেয়ে বেশি হলে তো অনেক ভালো, কিন্তু কমপক্ষে কত হইতে হবে? 0.1 সেকেন্ড হইতে হবে। তাহলে আমরা দুইটা শব্দ আলাদাভাবে পৃথকভাবে সুন্দরভাবে শুনতে পারবো। তো এটা তো আসলে 0.1 সেকেন্ডের চেয়ে বেশি, গ্রেটার দেন 0.1 সেকেন্ড, গ্রেটার দেন কত? 0.1 সেকেন্ড। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কথা লিখি, তাহলে যেহেতু দুইটা শব্দের সময়ের পার্থক্য, অর্থাৎ এই প্রান্ত থেকে বি প্রান্তে যেতে দুইটা শব্দ, অর্থাৎ সময়ের পার্থক্য এত, এই যে 0.25 সেকেন্ড, যেটা আমাদের মস্তিষ্কে শব্দ অনুভূতির সময়কাল 0.1 সেকেন্ড অপেক্ষা বেশি। কারণ আমাদের কোন শব্দ শুনলে আমাদের মস্তিষ্কে সেটা 0.1 সেকেন্ড থেকে দেয়, সেটার অনুভূতি, সেটার রেশ, স্থায়িত্ব 0.1 সেকেন্ড। হ্যাঁ, তো এই শব্দটা তো আসলে যে এই প্রথম শব্দটা শোনার
এত সেকেন্ড পরে এই শব্দটা কি বি প্রান্তে যাবে, তাহলে আমরা অবশ্যই দুইটা শব্দ আলাদাভাবে শুনতে পারবো। দুইটা শব্দ কি হ্যাঁ আলাদাভাবে শুনতে পারবো, যেহেতু কি আমাদের শব্দ অনুভূতির স্থায়িত্বকাল হলো 0.1 সেকেন্ড। তাহলে আমরা লিখি, কথাটা একটু লিখে দেই বিষয়টা, এগুলো যে একটু ক্লিয়ার হয়ে গেছে আশা করি। একটু বুঝতে পারছো? একটু যদি কোথাও না বুঝো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? একটু দেখো সবাই বুঝতে পারছো কিনা। আমরা তাহলে মন্তব্যটা দিয়ে দেই। হ্যাঁ, যেহেতু পানি মাধ্যম ও লোহা মাধ্যমে শব্দ যেতে সময়ের পার্থক্য পার্থক্য 0.2526 সেকেন্ড, যা মানুষের শ্রবণানুভূতির বা শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড অপেক্ষা বেশি। যেহেতু কি উভয় শব্দের সময়ের পার্থক্য, উভয় শব্দ বি প্রান্তে যেতে সময়ের পার্থক্য 0.25 সেকেন্ড, যেটা আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড অপেক্ষা বেশি, তাহলে অপর প্রান্তে কি একাধিকবার শব্দ শোনা যাবে। তাই অপর প্রান্তে একাধিকবার অর্থাৎ দুইবার শব্দ শোনা যাবে, একাধিকবার অর্থাৎ দুইবার শব্দ শোনা যাবে, এটাই হলো যে ব্যাখ্যা বিশ্লেষণ, ঠিক আছে? দেখো দুইটা মাধ্যমের শব্দের বেগের ভিন্নতা প্রধান কারণ। হ্যাঁ, তরল মাধ্যমে শব্দের বেগ হলো যে 1440 মিটার পার সেকেন্ড, আর লোহা মাধ্যমে শব্দের বেগ হলো যে 5130 মিটার পার সেকেন্ড। দুইটা মাধ্যমে শব্দের বেগের ভিন্নতার কারণে আমরা অপর প্রান্তে আসলে শব্দ শুনতে পেলাম, কিন্তু এটা মূল কারণ নয়। এই যে মাধ্যমে বেগ যদি ভিন্ন হয়, কিন্তু এই যে সময়ের পার্থক্যটা যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম হয়, সময়ের পার্থক্য এ প্রান্ত থেকে বি প্রান্তে শব্দে যেতে সময়ের পার্থক্যটা যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম হইতো, তাইলে কিন্তু আমরা দুইটা শব্দ আলাদাভাবে শুনতে পেতাম না। কিন্তু যেহেতু এ প্রান্ত থেকে বি প্রান্তের শব্দে যেতে যে সময়ের পার্থক্যটা পেলাম, লোহা মাধ্যম বা নল মাধ্যম একটা পানি মাধ্যম সময়ের পার্থক্যটা পেলাম সেটা 0.1 সেকেন্ডের চেয়ে বেশি। হ্যাঁ, যার কারণে আমরা দুইটা শব্দ এখানে এই প্রান্তে কান দিয়ে দুইটা শব্দ আলাদাভাবে শোনা যাবে, ঠিক আছে? আশা করি একটু সব বুঝতে পারছো। বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কারো কোনো প্রবলেম নাই। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি কমেন্টে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমাদের আজকে ক্লাস আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা এই সৃজনশীলটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা, খুবই গুরুত্বপূর্ণ দাসের একদম গুরুত্বপূর্ণ ধরনের একটা সৃজনশীল। আমি গত ক্লাসে একটা করাইছি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, স্কুল পরীক্ষা, এসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? তোমাদের হয়তো আমি করাই দিচ্ছি এখন সহজ লাগতেছে, কিন্তু তোমাদের যদি প্রথমে আমি করতে দিতাম
তোমরা অনেকেই পারতো না এটা, ঠিক আছে? তো সেই জন্য তোমরা কি করবা, এই সৃজনশীলটা এবং এই ধরনের আরো সৃজনশীল তোমার বাসায় বেশি করে, অনেক বেশি করে প্র্যাকটিস করবা। তাহলে এই ধরনের সৃজনশীল প্রশ্ন চেঞ্জ করে আসুক, ঘুরে আসুক, যেভাবে আসুক, আশা করি তোমাদের পারতে বিশেষ কোনো সমস্যা হবে না। তো আমরা আজকে এখানে ক্লাসের সমাপ্তি টানবো। সবাই এই যে এই স্কুল বন্ধ থাকলেও তোমরা বাসায় যতটুকু সম্ভব নিজেদের প্রস্তুতি, নিজেদের পড়াশোনাকে সারিত করে নিবে। পড়াশোনাকে আগে যে সমস্ত পড়াশোনা পড়েছো, স্কুল আমরা পড়াচ্ছি, সেগুলো একটু রিভাইজ করবা। স্যাররা অনলাইন ক্লাসে কী কী পড়া দেয়, কী কী বাড়ি কাজ দেয়, সেগুলো একটু কি পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? পড়াশোনা করার সেগুলো একটু পড়ে সেগুলো বাড়ি কাজগুলো আদায় করার চেষ্টা করবা। আর এই যে এই এখন যেহেতু করোনাকালীন সময় তোমরা জানো, বাইরে অযথা ঘোরাফেরা করবো না। বাইরে যেতে হলে অবশ্যই বাইরে যদি একান্তই জরুরি প্রয়োজন যেতে হয়, মাস্ক পরে যাবা। আর আর তোমাদের বেতনের যে ডেট, আজকে মনে হয় বেতন ডেট আছে, যারা বেতনপত্র দিতে পারো না, বিশেষ কোনো সমস্যা না থাকলে বেতনপত্র দিয়ে ফেলবা। আর স্কুলে যদি বেতন দেওয়ার জন্য আসতে হয়, বা অন্য কোনো কাজে যদি স্কুলে আসতে হয় বা পুলিশে আসতে হয়, অবশ্যই স্কুল ড্রেস বলে স্কুল ইউনিফর্ম পরিধান করে আসবা। কেউ স্কুল ইউনিফর্ম ছাড়া, কাউকে যেন চুল বড় করে, এরকম এখন খুব কড়াকড়ি চলতেছে। তোমরা কেউ পুলিশের মধ্যে অযথা আসার চেষ্টা করবো না, আসবাও না। যদি একান্তই আসতে হয়, স্কুল ইউনিফর্ম পরে আসবা, মাস্ক পরে আসবা, হ্যাঁ। আর সবার চুল যাতে ছোট থাকে, ঠিক আছে? তো সবাই এই আমাদের অনলাইন ক্লাসে সবসময় সংযুক্ত থাকবা, নিজেদের পড়াশোনাকে চালিয়ে নিবা। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে আমি আজকের অনলাইন ক্লাস এখানে আমি সমাপ্তি চাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।